ভাই কত খরচ হয়েছে, কত খরচ হয়েছে, কত দিয়ে থাকছেন, কত দিয়ে গেছেন, কত দিয়ে খাইছেন? ও এম জি, আই মিন বলি না এগুলো না আগের ব্লগটাতে। ভেরি সরি, চলো জেনে আসি। হাই, হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কেন এই ভিডিওটা বানাচ্ছি এটা আগে প্রথমে বলে দিই। সেটা হচ্ছে যে লাস্ট যে সার্জিকের ভিডিওটা আমি আপলোড করেছিলাম, আমার কাছে মনে হয়েছে যে ওইটাতে অনেক ডিটেইল মিসিং। আমি জাস্ট আমার যাওয়ার কিছু ফুটেজ, ওইখানের কিছু ভালো ভালো কিছু ছবি, যেটা আমার কাছে ভালো মনে হয়েছে এরকম কিছু ছবি দিয়ে আমি আমার ব্লগটা শেষ করে দিয়েছি। বাট টু মাই অডিয়েন্স আমার কাছে মনে হয়েছে যে আমি দায়বদ্ধ এটা বলার জন্য যে আমার কত খরচ হয়েছিল, টোটাল কোথায় কি খরচ হয়েছিল, রাস্তা কেমন ছিল। যদি আপনি ইমিডিয়েট এখনই যেতে চান, যদি এই মাসে এই সপ্তাহখানেকের ভিতরে যেতে চান, এই সিজনটাতে আপনি আসলে গেলে কি কি দেখতে পাবেন, কি কি মিস করবেন, আবার অন্য সিজনগুলোতে কি থাকবে না থাকবে, প্লাস রাস্তার কি অবস্থা, কোথায় গর্ত আছে কোথায় গর্ত নাই, এই হাবিজাবি ডিটেইল একদম ভাবছি যে আপনাদেরকে এই ভিডিওটাতে আমি বলবো। সো অ্যাজ আই হ্যাভ মেনশনড আর্লিয়ার ইন মাই প্রিভিয়াস ভিডিও দ্যাট আমরা হুট করে একটা প্ল্যান করে, মানে এরকম যে রাতের না সন্ধ্যাবেলা আমরা ডিসাইড করলাম আমরা যাব, আমরা হুট করে বেরোয় পড়লাম। বেরোয় গিয়ে আমরা হচ্ছে কয়েকজন মিলে বেরোইছি, আমরা টিকিট কাটবো। আমাদের উই অ্যাকচুয়ালি হ্যাড এ টিম অফ 7 to 8 পিপল, বাচ্চা কাচ্চা বাদে। বাচ্চা কাচ্চা সবার একটু বড়, সো বাচ্চা কাচ্চারাও এখন এত ছোট নাই যে তাদের জন্য টিকিট কাটা লাগবে না, তারাও বড় হয়ে গেছে। এজ ইউ নো, আমার পিচিটা এখন 5.5 বছর হয়ে গেছে, ওর জন্য একটা ইন্ডিভিজুয়াল টিকিট কাটতে হবে, কোলে করে যাওয়ার কোনো উপায় নেই। সো তাদেরও টিকিট লাগছে। সো সব মিলায় আমি গেলাম, প্রথমে আমরা সবাই মিলে গেলাম। গিয়ে আমরা ফার্স্টে গেছি হচ্ছে কোথায় গেছি হচ্ছে উত্তরার আবদুল্লাহপুরে দের ইজ এ বাস কাউন্টার। আপনারা অন্য কোনো আপনাদের বাসার আশেপাশে আপনাদের যেখানে কনভিনিয়েন্ট হয় এরকম কোনো জায়গাতেও আপনারা যেতে পারেন। সো গাবতলীতে টিকিট পাওয়া যায়, আরও কই জায়গায় টিকিট পাওয়া যায়, মনে হয় সায়দাবাদেও টিকিট পাওয়া যায়। সো আমাদের জন্য কনভিনিয়েন্ট ছিল উত্তরা আবদুল্লাহপুর। তো ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ভালো ভালো সবগুলা বাসের টিকিট অলরেডি সোল্ড। ভালো ভালো বাসের ভিতরে একটা আছে হিউন্দাই এর কি জানি একটা খুব ভালো, সবাই বলতেছিল ওইটার টিকিট 1400 করে। আবার আরেকটা কি জানি আছে মার্সিডিজ বেঞ্জ অর সামথিং, ওইটার টিকিট হচ্ছে আপনার 1200 করে বা কিছু একটা হবে আর কি। তো এইগুলা হচ্ছে হাই এন্ড বাস। ইমিডিয়েট পরে যেটা আসে সেটা হচ্ছে যে এসি বাস, বাট রেগুলার যে হিনো কোচগুলো আপনারা দেখেন সেগুলা। তো ওইটাতে টিকিট পেলাম একটাতে, ওইটার নাম হচ্ছে, পরিবহনের নাম হচ্ছে শান্তি, যেটার নাম আমি কখনো শুনি নাই। বাট শান্তিতে পরে আসতেছি, শান্তির নাম আমি না শুনলেও ইটস অ্যাকচুয়ালি ভেরি ফেমাস ব্র্যান্ড ইন দিস রুট, যেটাতে পরে আসতেছি। তো যাওয়ার সময় যেতে যেতে খুঁজতে কোথাও একসাথে এতগুলো টিকিট পাই না, কোথাও অল্প পাই, কোথাও বেশি পাই, বেশি পাই না, সরি অল্পই পাই, একসাথে এতগুলো টিকিট পাওয়া যাচ্ছিল না। সো একটা বাস যেটার নাম হচ্ছে মিয়ামির কাউন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় তারা নিজেরা পুরো অ্যাক্টিভলি আমাদের কাছে এসে জিজ্ঞেস করছে যে আপনারা কোথায় যাবেন, আপনারা কয়জন মানুষ, আর কয়টার দিকে যাবেন। যেই শুনে আজকে রাতেই যাব, তারাই হচ্ছে পিছায় যায়। বাট এই বাসটার লোকজন আমি দেখলাম যে দে হ্যাভ কেম টু আস প্রোঅ্যাক্টিভলি। তারপরে তারা আমাদেরকে খাতির করে নিয়ে গেল তাদের ওইখানে, এবং দেখলাম যে না ঠিক আছে, আমরা মোটামুটি বাসের ভালো ভালো সিটগুলাই নিতে পারতেছি। আচ্ছা, ওইখানে টিকিটের কস্ট কত করে আমি বলি, সেটা হচ্ছে যে 800 টাকা করে পার টিকিট, অ্যান্ড হুইচ ইনক্লুড কমপ্লিমেন্টারি ফুড ইন মিয়ামি রেস্টুরেন্ট। মিয়ামি রেস্টুরেন্টের কেমন জিনিসটা, মিয়ামি রেস্টুরেন্টটা কি, সেটা আমি আমার আগের ভিডিওতে বলে আসছি। আপনার আগের ভিডিওটা দেখলে ওখানে বুঝতে পারবেন। কমপ্লিমেন্টারি ফুড বলতে খিচুড়ি অ্যান্ড চা, আপনাকে খাওয়ার পরে 1 কাপ চা দিবে, খিচুড়ির সাথে 1 পিস মুরগি থাকবে, দ্যাটস ইট। সো ওইখানে আসলে রাতের বেলা আপনারা যদি রাতের বেলা রওনা দেন, মানে ওই মাঝ রাতে উঠে আপনারা যখন কুমিল্লা পার হয়ে যাবেন তখন মোটামুটি 12:30, 1টা, পৌনে 1টা এরকম একটা সময়, ওই সময় গিয়ে না আসলে খুব বেশি একটা খাওয়া যায় না। সো আমার কাছে মনে হচ্ছে যে ফুড অ্যামাউন্ট ইজ ডিসেন্ট, ফুড টেস্ট ইজ প্রিটি গুড। তারপরে চাটা অসম ছিল, চাটাও খাইছি ওইখানে, চাটা ভালো লাগছে, একদম রেগুলার কনডেন্স মিল্ক দিয়ে বানানো চা, নাম ওইটাও ভালো লাগছে। সো যেটা এখান থেকে নিট টেক আউট হচ্ছে যে আমার 800 টাকা টিকিটে আমি যেতে পারতেছি খাগড়াছড়ি পর্যন্ত। খাগড়াছড়ি শাপলা চত্বরে আপনাকে নামাই দিবে অ্যান্ড কমপ্লিমেন্টারি ফুড। এবার আসি যে খাগড়াছড়িতে নামার পরে কি হবে।
সো খাগড়াছড়িতে নামার পরে যেটা হবে যে আপনার অনেকক্ষণ ধরে বাস টাস চলতেছে, আপনি টায়ার্ড থাকবেন, একবার তো মিয়ামিতে ফ্রেশ হইলেনি, এবার গিয়ে আপনি খাগড়াছড়িতে গিয়ে শাপলা চত্বরে আপনাকে নামাই দিবে। সারপ্রাইজিংলি ওইখানে একটা পাবলিক ওয়াশরুম আছে এবং উইচ ইজ ভেরি ক্লিন। আমি ঢাকায়ও এত ক্লিন ওয়াশরুম দেখি নাই। অবভিয়াসলি দে আর গোয়িং টু চার্জ ইউ 5 টাকা টু পি অ্যান্ড 10 টাকা টু পুপ। সো ওইটা ব্যাপার না, একটা ফ্রেশ বাথরুম পাইছি, এইটাতে আমরা খুঁজে তাত্তর হয়ে সবাই বাথরুমে ঝাঁপায় পড়ছি। যাই হোক, সবাই ফ্রেশ ট্রেশ হইলাম, হওয়ার পরে এখন দুইটা কাজ থাকে। একটা হচ্ছে সবারই খিদা লাগছে, খাইতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে আমরা সাজেক দিয়ে যাবো, একটা চাঁদের গাড়ি ঠিক করতে হবে, চাঁদের গাড়ি লোকালরা যেটা বলে আর কি। সো খাবো কোথায়? ওইখানে সকালের নাস্তা খাওয়ার জন্য হোটেলের অভাব নেই। মক্কা হোটেল, মদিনা হোটেল, সিরিয়া হোটেল, ওমান হোটেল, মানে সব হোটেলে ভরা, মানে এগুলোর নাম বলতেছি আর কি হোটেলগুলো। হ্যাঁ, সো ওইখানে কস্ট ইজ ভেরি অ্যাভারেজ। ওখানে হচ্ছে খাবারের দাম যে খুব বেশি তা না। সকালবেলা আপনারা খাইলেন, ওইখানে আহামরি কিছু খাওয়ার নাই, ডিম ভাজি, পরোটা, সবজি, ভাজি, খিচুড়ি, কেউ কেউ দেখলাম পোলাও খাইতেছে এই গরমের ভিতরে, যার যা শখের ব্যাপার। সো ওইটা শেষ হলো। ওইটা করতে করতে আমরা খাবারটা অর্ডার দিয়েই আমাদের ফিমেল আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে, আমাদের আম্মু, ওয়াইফ, বাচ্চা কাচ্চা সবাইকে বসাই দিয়ে ওই জায়গাটায় আমি আর আমার আরেক ভাইরা আমরা দুজনে মিলে গেছি হচ্ছে চাঁদের গাড়ি ঠিক করতে। সো ওইখানে চাঁদের গাড়ির ওইটা রেট ঠিক করা, হ্যাঁ, ওখানে নেগোসিয়েশনের কোনো স্কোপ নেই। এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা ফিক্সড করা ফ্রম প্রবাবলি ওদের প্রশাসন থেকেই, ওখানে স্থানীয় প্রশাসন থেকেই ঠিক করে দেওয়া যে চাঁদের গাড়ি আপনি কি কি প্যাকেজ নেবেন। আপনি জাস্ট সাজেক আসবেন যাবেন, অর আপনি সাজেক যাবেন এবং ফেরার দিন আপনি আরও কয়েকটা স্পট ঘুরে দেখবেন। সো আমরা নিছিলাম হচ্ছে আমরা সাজেক যাব, গাড়িটা আমাদের সাথেই থাকবে। ফেরার দিন যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে, কজ হচ্ছে পরের দিন আমাদের হচ্ছে বাস আবার রাতে 10টায়। সো এই সময়টা আমরা কি করব? তো আমরা ঠিক করলাম যে আমরা ফেরার পথে কয়েকটা জায়গা ঘুরবো, খাবো দাবো, তারপরে হচ্ছে রাত 10টা পর্যন্ত কোনো রকমের টাইমটা পাস করে আমরা বাসে উঠে যাব। সো এটাতে আমাদের খরচ হচ্ছে 8,400 সামথিং, মানে 8,500 টাকার মতো খরচ হয়েছে। আর আমাদের নিজেদেরই পুরো একটা গাড়ি লাগতেছিল। আপনার যদি টিম ছোট হয়, ইফ ইউ আর এ টিম অফ 2 পিপল অর ইউ আর ট্রাভেলিং সোলো, ইন দ্যাট কেস আপনাকে খুঁজতে হবে ওইখানে যে আরও এরকম অনেকগুলো মানুষ থাকে যারা অল্প অল্প লোক মিলে গেছে, ছোট ছোট টিম মিলে গেছে, তাদের সাথে টিম আপ করে আপনি একটা চাঁদের গাড়ি নিতে পারেন। আর আপনার যদি নিজেরই একটা বড় টিম নিয়ে যান, 7-8 জনের টিম নিয়ে যান, আপনি চাঁদের গাড়িতে বসতে পারবেন পিছনে 1 2 3 4 5 6 7 8, পিছনে 8 জন, মোটামুটি চাপাচাপি করে না হলেও মোটামুটি আরামসে বসতে পারবেন। সামনে ড্রাইভারের পাশে 2 জন বসতে পারবে, বাট যে বাইরের দিকে থাকবে তার মোটামুটি একটা পা একটু বাইরের দিকে থাকবে, মানে বুঝতে পারতেছেন তো, মানে 1 জন আরামসে বসতে পারবে, 2 জন চাপাচাপি করে হলেও বসতে পারবে। সো এইটা হচ্ছে ওইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর হচ্ছে ওইখানের কস্টিং, চাঁদের গাড়ির কস্টিং গেল। চাঁদের গাড়ি আপনাকে নিয়ে যাবে আঁকা বাঁকা পথ দিয়ে, অ্যাজ ইউজুয়াল আপনারা যেটা জানেন সাজেকের রাস্তা অপরিসীম সুন্দর, সাজেকের রাস্তার পিচ ঢালাই অপরিসীম সুন্দর, কোথাও কোনো খানাখন্দ আমি পাই নাই। 1-2টা জায়গায় 1-2টা গর্ত, যেটা সব মানে মনে করেন যে পৃথিবীর বেস্ট রাস্তাতেও হয়তো থাকবে। আবার আমরা বৃষ্টি পাইছিলাম, বৃষ্টিতে আওয়ার ড্রাইভার হ্যাড টু ড্রাইভ ভেরি স্লো, কজ বৃষ্টিতে আপনার পিচটা রাস্তাটা একটু পিছলা মতো হয়ে যায়। দেয়ার আর হাই রিস্ক অফ মানে অ্যাক্সিডেন্টস। সো ওইটা অ্যাভয়েড করার জন্য আমাদের ড্রাইভার খুব আস্তে আস্তে চালাচ্ছিল, বাট যেইটা সে আবার আসার দিন পুষায় দিচ্ছে একেবারে। ও মাই গড, মানে এদেরকে যদি, আমার মনে হয় যে এদেরকে যদি ইন্টারন্যাশনাল কোনো ট্র্যাকে দেওয়া হয়, দে উইল নট অনলি সার্ভাইভ, they will literally smash the other drivers. So বড় কোনো ঘটনা হয় নাই। যাওয়ার পথে একটা মাইক্রোবাস ওপাশ থেকে আসতেছিল, ইন্ডিকেটর ইমার্জেন্সি লাইট জ্বালায়। সো সে একদম রাস্তার মাঝখান দিয়ে আসতেছিল, তাকে সাইড দিতে গিয়ে আমাদের গাড়িটা একবার একটু হালকা রাস্তার একটু সাইডে নেমে গেছিল, উইচ ইজ নট অ্যাকচুয়ালি সামথিং বিগ, নাথিং মেজর। সো ওইটা হয়ে যাওয়ার পরে যেটা হলো যে আমরা আস্তে আস্তে ঘুরায় পেঁচায় উপর নিচে দিয়ে পৌঁছায় গেলাম সাজেক। রাস্তার বর্ণনা দিয়ে আসলে লাভ নেই, মানে রাস্তাটা আপনি যদি লিটারেলি না যান। আমি সবসময় সবাইকে একটা কথা বলি, মানুষকে আল্লাহ যে চোখগুলা দিচ্ছে সেইটা দিয়ে আপনি যেভাবে করে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, অ্যাকচুয়ালি জিনিসটা দেখে যে মজাটা পাবেন। আমি
মানে ধরেন মাইকেল বে যে ক্যামেরাটা ইউজ করে সেরকম ক্যামেরা দিয়েও আমি হচ্ছে এটা শ্যুট করে আপনাকে দেখাতে পারবো না। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বেস্ট ক্যামেরা দিয়েও এটা সম্ভব না। ক্যামেরাই, মানুষের চোখ মানুষের চোখই। হ্যাঁ, সো আপনাকে অ্যাকচুয়ালি লিটারালি যেতে হবে ওই জায়গায়, গিয়ে বুঝতে হবে যে রাস্তাটা আসলে কত সুন্দর। গত বছর আমরা নেপাল গিয়ে আসছি। আমরা থামেল থেকে পোখরা গেছিলাম। তো পোখরা যাওয়ার রাস্তাটা আমার কাছে অপরিসীম সুন্দর লাগছিল। আর আমার কাছে মনে হয়েছে যে সাজেকের যে রাস্তাটা আছে সেইটা কোনো অংশে ওটার চেয়ে কম না, ট্রাস্ট মি। সো এটা যার যার পার্সোনাল ব্যাপার। আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে নাও লাগতে পারে। গেল এরপরে ওইখানে গিয়ে পৌঁছানোর পরে আমরা এখান থেকেই চেষ্টা করতেছিলাম, ঢাকা থেকেই ইভেনচুয়ালি চেষ্টা করতেছিলাম যে কোনো একটা ভালো হোটেল পাওয়া যায় কিনা। খুব বেশি একটা পাওয়া যাচ্ছিল না, যেহেতু একদিনের নোটিস। সাধারণত সাজেকের হোটেলগুলো অনেক দিন আগে থেকে বুক করা থাকে। কেউ 1 মাস আগে থেকে বুক করে বিকাশে টাকা পাঠায় দেয়, কেউ 2 মাস আগে থেকে পাঠায় দেয়। আমরা ইভেন এটাও শুনছি ওখানে গিয়ে যে ফুল একদম ডিসেম্বর পর্যন্ত অল প্যাকড, তাকে ফুল পে করে দিছে, কোনো পার্সিয়াল অ্যামাউন্ট না। মানুষজন পুরো টাকা বিকাশে পে করে দিছে ডিসেম্বর পর্যন্ত, যে সে যাবে। এখন লাইফটা খুবই আনসার্টেন একটা ব্যাপার। হ্যাঁ, আমি যদি ডিসেম্বরের এখন 16 তারিখে প্ল্যান করি যে আমি ওই জায়গায় যাব, ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত আমি বাঁচবো কিনা তারই কোনো ঠিক ঠিকানা নাই ভাই, অনেস্টলি। কিন্তু মানুষজনের এনথুজিয়াজম দেখে আমার খুব ভালো লাগছে যে টাকা পয়সা পাঠাই দিয়ে একদম হোটেল সব বুক করে ফেলছে, উইচ ইজ গুড, লং টার্ম ভিশনারি প্ল্যান তো করছে অনেকে। তো ওইখানে গিয়ে সিট পাচ্ছিলাম না, হোটেল পাচ্ছিলাম না, রুম পাচ্ছিলাম না এন্ড অল। সো পরে যেটা হয়েছে যে একটা রুম পাইছি, একটা হোটেল পাইছি যেখানে 3টা রুম অ্যাভেলেবেল ছিল। হোটেল ওই রিসর্ট আর কি, রিসর্ট বা যেটাই বলেন, ওইটার নাম হচ্ছে রয়্যাল সাজেক রিসর্ট। আচ্ছা, সো এখানে গেলাম। রুমগুলো মডারেট, মানে ওইরকম আহামরি কোনো কিছু আশা করে যদি আপনি ওখানে যান তাহলে আপনি খুব ডিসঅ্যাপয়েন্টেড হবেন, কারণ ওইখানে রুমগুলো আসলে ওই বাসের উপরে খাড়া টাইপ আর কি, বুঝছেন। মানে ওইখানে হচ্ছে আপনি একদম 5 স্টার 3 স্টার এরকম এক্সপিরিয়েন্স চাইলে আপনার এক্সপেকটেশন মিট করবে না। আচ্ছা, কিন্তু আপনার এক্সপেকটেশন মিট না করলেও আপনি যেখানে ওখানে যে মজাটা পাবেন সেটা হচ্ছে যে ওইখানের ভিউজ, তারপরে হচ্ছে ওইখানের যে সিন সিনারি, হাবি জাবি সবকিছু মিলে আপনার কাছে মনে হবে যে আপনার আশাটা সার্থক হয়ে গেছে। আচ্ছা, ওইখানে যেটাতে উঠছিলাম আমরা, সেটাতে আমাদের রুম রেন্ট ছিল হচ্ছে 2000 করে পার রুম। কিন্তু আপনার রুমে যদি আপনি 3 জন মানুষ থাকেন সেক্ষেত্রে ওইটার ভাড়া হয়ে যাবে 3000 টাকা। সো যেটা হয়, আপনি যদি একা যান আপনার রুম ভাড়া 2000, আপনি যদি 2 জনে যান আপনার ভাড়া 2000, আপনি যদি 3 জন উঠেন এক রুমে আপনার ভাড়া 3000। ক্লিয়ার? ওকে, সো হিসাবটা ওইখানে ওইরকম। এবার ওইখান থেকে আসতেছে হচ্ছে দুপুরের খাবার। ওইখানে প্রত্যেকটা হোটেলেই আপনি যখন যাবেন দুপুরের খাবার ইনস্ট্যান্টলি ওরা আপনাকে দিতে পারবে না। যেটা করতে হবে আপনাকে, আপনি হোটেলে চেক ইন করেই আপনাকে দৌড়াইতে হবে কোন হোটেলে আপনি খাবেন, ঠিকঠাক করে সেই হোটেলে গিয়ে আপনাকে কয়জন খাবেন, কি খাবেন সেটা বলে বুক করে আসতে হবে। ওইখানে ধরেন পার হেড আপনি যদি রেগুলার খাবার খেতে চান, আমরা ইউজুয়ালি ঢাকায় সাধারণত এই খাবার খেয়ে অভ্যস্ত, বা প্রতিবেলায় আমরা যে খাবার খাই, ভাত, মুরগি, ডাল, হাবিজাবি, ওইটা আপনার মোটামুটি 1 থেকে 150 বা 200 টাকা ম্যাক্স হয়ে যাবে। আপনি জাস্ট বুক করে আসলেই হবে। ওইখানে টাকাটা তখন বুকিংয়ের সময় দিতে হবে না। আপনি যখন খাবেন, গিয়ে খাবেন, তারপরে আপনি টাকাটা পে করে চলে আসবেন। সো এটা হচ্ছে আপনার পার হেড ফুড কস্ট যদি আপনি রেগুলার খাবার খান। এখন আসি ওইখানে ট্র্যাডিশনাল খাবার কি কি আছে। একটা খাবার আমার খুবই মজা লাগছে, সেটা হচ্ছে ব্যাম্বু শুট। আপনারা অনেকেই খাইছেন, অনেকেই জানেন, অনেকেই ব্যাপারে প্রো, বাট আমি খুবই কম খাইছি এই জিনিসটা, এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। ব্যাপারটা কিছুই না, বাঁশটা যখন হয় একদম ছোট অবস্থায় নরম থাকে, ওই নরম বাঁশটাকেই ওরা হয়তো ভেজে বুঝে খাওয়া দেয়। সো ওইটা আমার কাছে খুবই মজা লাগছে। আরেকটা খাবার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে আপনার বাঁশের ভিতরে করে চিকেন রান্না করে, ব্যাম্বু চিকেন বলে ওটাকে। ওরা চিকেনটা রান্না করে ওইটাকে বাঁশের ভিতরে ঢুকায় কিছু একটা দিয়ে পেঁচায় ওটারে আগুনের ভিতরে, কয়লার ভিতরে খানিকক্ষণ ওইটারে মনে করেন যে আরেকটু গরম করে আর কি, ঝলসায়। সো ওইটা আরেকটা জিনিস আমার খুব মজা লাগছে। আর থার্ড যে জিনিসটা অনেক মজা লাগছে, যদিও আমি আই এম এ কাচ্চি ফ্যান, আই এম এ বিরিয়ানি ফ্যান, বাট কয়েকদিন ধরে আমার কোভিডের পর থেকে আমার ওইসব খেতে একেবারেই ভালো লাগতেছে না। সো যেটা হয়েছে যে বাঁশের ভিতরে বিরিয়ানি, ব্যাম্বু বিরিয়ানি বল, ব্যাম্বু চিকেন বিরিয়ানি, ওইটা আরেকটা মজার জিনিস। ওইটাও খেতে আপনার খুব ভালো লাগবে। ওইটার দাম অ্যারাউন্ড 450 থেকে 500 এর ভিতরে হবে ওইটার দাম আর কি। এটা রেস্টুরেন্ট টু রেস্টুরেন্ট ভ্যারি করবে। আর
এটা গেল দুপুরের খাবার। এরপরে আপনারা দুপুরে কি করবেন, দুপুরে আপনারা যেহেতু অনেক টায়ার্ড থাকবেন, ওইখানে একদম ভর দুপুরবেলা দেখার কিছুই নাই। আপনারা একটু বিকাল বিকাল করে ওইখানে হেলিপ্যাড আছে, হেলিপ্যাডে যেতে পারেন। হেলিপ্যাড কিছুই না, একটা মানে একটা হেলিপ্যাড। আর ওই হেলিপ্যাডের একটু উঁচুতে, সেই জন্য আপনি ওইখানে তারা একটা ভালো একটা ভিউ পাবেন, চারিদিকে পাহাড় সবুজ। মানে আপনি ঢাকার রেগুলার বোরিং রোবোটিক লাইফ থেকে বেরোয় যখন আপনি চিন্তা করে দেখেন, আপনি বাইরে থেকে ঢাকার যে কোনো এলাকা থেকে আপনি ক্যান্টনমেন্টে আসলে কীরকম একটা শান্তি ফিল করেন না, এই শান্তিটার মনে করেন যে 100-200 গুণ বেশি শান্তি আপনি পাবেন যদি আপনি সাজেকে যান। কারণ আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই পাহাড়, এবং প্রত্যেকটা পাহাড়ই সবুজ, ভালো পরিমাণে সবুজ, গাছে ভরা একদম। মানে রক 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 পাহাড় না, মানে এটা হচ্ছে গাছ পাহাড়, বন জঙ্গল টাইপ পাহাড়। সো গেল। তারপরে হচ্ছে আপনি যেটা করবেন যে বিকালবেলা আপনি ঘুরলেন, ওইখানে 0 পয়েন্টে গেলেন, ঘুরে টুরে শেষ করে এসে দেন আপনি এবার আপনি রাতে খাবেন কোথায়। সো রাতে খাওয়ারটা এখনই সন্ধ্যার দিকে চিন্তা না করে আর একটু বের হইলেন, গেলেন কোথাও আশেপাশে ঘুরলেন টুরলেন, প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনেই দেখবেন চিকেন বারবিকিউ বানাচ্ছে, প্লাস ওই ব্যাম্বো শুট যেটা ওইটা ভাসতেছে, তারপরে বাঁশ দিয়ে রাখছে কয়লার ভিতরে। সো আপনি এরকম ভালো কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে, আমরা যেটাতে গেছিলাম সেটার নাম হচ্ছে মন্টানা রেস্টুরেন্টটা, সাজেকের পুরাটা রাস্তা। সাজেকটা আসলে আপনারা ওই খিলক্ষেত নিকুঞ্জ গেছেন না, ওই নিকুঞ্জ পুরাটা যত বড়, এই মাথা থেকে ওই মাথা 1 নম্বর রোড থেকে 21 নম্বর রোড পর্যন্ত আপনার সাজেক বলতে গেলে সাজেক পুরাটা এতটুকুই, এর চেয়ে ছোটও হইতে পারে। সো মাঝামাঝি জায়গায় আপনারা মন্টানা নামে একটা রেস্টুরেন্ট পাবেন, ওইখানে আমরা গেছিলাম খাইতে। ওইটাতে খাওয়ার রিজনটা হচ্ছে আমরা গেছি মজা করতে। এখন মজা খুঁজতে হবে, মজা খুঁজতে দেখলাম যে একটা রেস্টুরেন্টে গান বাজতেছে লাউড স্পিকারে। হ্যাঁ, সো ওইটাই আমাদের কাছে মজা লাগছে। প্রথমে আমরা ভাবছিলাম যে দ্যাট ইজ প্রবাবলি লাইভ মিউজিক গোয়িং অন, বাট দ্যাট ওয়াজ নট লাইভ মিউজিক। ওইখানে ওরা স্পিকার দিয়ে গান বাজাইতেছে, বাট অন্য কোনো রেস্টুরেন্ট এটা করে নেই। সাজেকের কোনো রেস্টুরেন্টের মালিক যদি এটা দেখে থাকেন, আমি অবশ্যই সাজেস্ট করবো যে প্লিজ আপনাদের রেস্টুরেন্টগুলোরে জাস্ট রেস্টুরেন্ট হিসাবে খাবার বেচতেছি, টাকা আসতেছে এরকম না করে, আসলে যদি মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে চান, প্লে সাম মিউজিক ম্যান, মিউজিক গ্র্যাবস পিপল। সো যাই হোক, আমরা ওইটাতে গেলাম। ফুড যে খুব আহামরি ভালো তা না, বাট ওই মিউজিকটা এনজয় করতেছিলাম, খাবারটা এনজয় করতেছিলাম, ভালো লাগতেছিল। ওইখানেও পার হেড কস্ট আসে। ওইখানে আমরা চিকেন বারবিকিউ খাইছি, ওইখানে আমরা ওই যে সেই বাঁশের বিরিয়ানি খাইছি, হাবিজাবি মিলায় পার হেড ওইখানে ধরে রাখতে পারেন যে 250 থেকে 300 টাকা মতো ওইখানে খরচ হয়েছে। সো এই হচ্ছে ওইখানে রাতের খাবারের খরচ। তারপরে তো রাতের বেলা আমরা প্রায় 3টা-4টা পর্যন্ত রাস্তায় হাঁটছি, কারণ রাতের বেলা যখন একটু নীরব হয়ে আসতে থাকে সবকিছু, ঠান্ডাটা বাড়তে থাকে একটু। অনেক গরমকালেও গেলেও আপনারা ঠান্ডা পাবেন একটু, কিন্তু শীতকালের একদম কাঁপানো ঠান্ডা ওটা না। আর হচ্ছে দেখবেন যে মেঘ আসতেছে, আপনি যেটা মনে হবে আপনার কাছে কুয়াশা বা কিছু, বাট দ্যাট ইজ নট কুয়াশা। প্রচন্ড পরিমাণে মেঘ আসতে থাকে, আপনি মেঘের ভিতর দিয়ে হাঁটতেছেন একটা পাহাড়ের উপরে নীরব রাস্তায়। ম্যান, আমি জানি না আপনাদের এক একজনের প্রেফারেন্স এক এক টাইপের হইতে পারে, বাট ওইটা আউট অফ দ্য ওয়ার্ল্ড ছিল। যে আমি মেঘের ভিতর দিয়ে হাঁটছি, রাতের বেলা কোনো গাড়ি ঘোড়া নাই, কিছু নাই, একদম সব চুপচাপ। ওইখানে রাতের বেলাও সব কিছু সবাই জেগে থাকে, দোকানদার মোটামুটি টঙের দোকান আছে। আপনি যদি একটা চা নিয়ে মনে করেন যে রাতের বেলা মেঘের উপর দিয়ে একটা পিচ ঢালা রাস্তায় হাঁটতেছেন, ডুড, মানে আমার তো ভালো লাগছে। এখন জানি না আপনার কেমন লাগবে, ভালোই লাগবে আই গেস, যদি আপনি ইনসেন লেভেলের অন্য কিছুতে অ্যাট্রাক্টেড না হন, আপনার কাছে ভালো লাগবে। সো গেল ওইটা। তারপরে আমরা রাতের বেলা এরকম মেঘের ভিতরে হাঁটতে একটা সময় গিয়ে টায়ার্ড হয়ে ঘুমায়ও পড়লাম। ঘুমটুম শেষ করে সকালবেলা উঠে আমরা কি করলাম, সকালবেলা উঠে আমরা আচ্ছা হ্যাঁ, সকালবেলা উঠে মনে পড়ছে ওইখানে একটা ভিলেজ আছে, কি জানি নাম ভিলেজটার, ভিলেজ বলতে গ্রাম মনে করেন না, ভিলেজ মানে ওখানে একটা পাশে একটা জায়গা আছে, আমি নামটা পরে মনে আসলে ডিসক্রিপশন বক্সে লিখে দিব। ওইখানে আপনার টিকিট কেটে ঢুকতে হয় 30 টাকা করে। সো ওইটা হচ্ছে একটা জায়গা, বেসিক্যালি ওরা বানাইছে ছবি টবি তোলার জন্য, একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, দোলনা টোলনা আছে হাবিজাবি। there is another place called রক গার্ডেন, ওইটাও কিছু না, ওইখানেও আপনি কিছু দেখবেন, পাথর টাথর সাজায় রাখছে। বাট ওইখানের একটা জায়গা আছে, ওই মানে একটা ভিউ পয়েন্ট, আর বেসিক্যালি এগুলো এক একটা ভিউ, এক একটা হচ্ছে আপনার স্পট, যে জায়গাগুলো থেকে আপনি পুরোটা সাজেক দেখতে পারবেন। আপনি দূরে দেখবেন যে আপনার সব পাহাড়গুলো আপনার নিচে, আর বেশ বেলা পর্যন্ত মেঘে ঢাকা, সেইগুলো দেখতে পারবেন ওই জায়গায়, আপনারা ওগুলাও দেখবেন।
আর পরের দিন গিয়ে সকালবেলা চা খাবেন, ছবি টবি তুলবেন। খুব মজা লাগছে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে বাঁশের চোঙ্গার ভিতরে আপনাকে চা দিবে, ওইটাতে করে চা খাইলে 20 টাকা, আর আপনি ওয়ান টাইম কাপে করে চা খেলে 10 টাকা। চাটা যদি মনে করেন ফালতু চা, ইউ আর রং, চাটাও মজা লাগছে। নো কন্ডেন্স মিল্ক, গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে বানায় দিবে মজা করে চা। র চা খেলে ওইটাও পাবেন, ওইখানে র চাটাও মজা, জিঞ্জার লেমন হাবি জাবি দিয়ে আপনার সুন্দর করে বানায় দিবে, মশলা টি টাইপ। আবার আপনি যদি দুধ চা খেতে পছন্দ করেন, সেটাও আপনি ওখানে খুব মজা করে খেতে পারবেন, ওইটাও মজা। চাটা ওইখানে অনেক মজা, ভালো লাগছে আমার কাছে। মানে পাতলা পানি বা ওই টাইপের কিছু না, বা কন্ডেন্স মিল্ক দিয়ে বানাইছে ওই টাইপের। আই এম সরি, আমরা অনেকের কাছে কন্ডেন্স মিল্ক ভালো লাগতে পারে, আমি কন্ডেন্স মিল্ক হেটার, সো আমার কাছে ভালো লাগে না। আমার কাছে রেগুলার যে গুঁড়া দুধ দিয়ে বা গরুর দুধ দিয়ে যেটা বানায় ওই চাটাই ভালো লাগে, কড়া করে একটা। সো ওইটা পাবেন ওইখানে, ভালো লাগবে। দেন ওইখান থেকে আপনারা 10টা সাড়ে 10টার দিকে চেক আউট, 10টার দিকে চেক আউট টাইম, 10টার দিকে চেক আউট করে আপনারা রওনা দিবেন। রওনা দিয়ে আপনারা পরে খাগড়াছড়ি চলে আসবেন একইভাবে যেভাবে গেছেন, রাস্তায় এনজয় করতে করতে। তখন যেহেতু রোদটা একটু বেশি থাকবে, সো আর সারাদিন ঘুরে টুরে আগের দিন জার্নি করে এনার্জিটা একটু ডাউন থাকবে। সো আপনারা খাগড়াছড়ি পর্যন্ত মোটামুটি ঝিমায় আসতে আসবেন। এসে আমরা ওইখানে সারাদিন বাকি দিনটাতে 2টা রেস্টুরেন্টে খাইছি। একটার নাম হচ্ছে হেরিটেজ রেস্টুরেন্ট, ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এখান থেকে আপনারা দেখতে পারবেন। এইটা একটা মাস্ট গো একটা জায়গা। আপনারা যদি লোকাল ফুড এনজয় করতে চান, 2টা যে রেস্টুরেন্ট আমরা গেছি, 2টাই ফেমাস ফর লোকাল ফুড। সো প্রথমটা হচ্ছে হেরিটেজ রেস্টুরেন্ট, পুরোটা বাঁশ দিয়ে বানানো একটা রেস্টুরেন্ট, চারদিকে বাঁশ, বাট ওয়েল কনস্ট্রাক্টেড, শক্তপোক্ত, একদম ভেঙে পড়ে যেতেছে ওরকম না। আপনারা যেহেতু আপনারা টায়ার্ড হয়ে যাবেন ওইখানে, আপনারা ওইখানে শুয়ে থাকতে পারবেন, রেস্ট করতে পারবেন। যতক্ষণ ফুডটা অর্ডার করার পরে, যতক্ষণ আপনাদের ফুডটা আসতেছে, ততক্ষণ আপনারা শুয়ে রেস্ট করতে পারবেন। ওইটা আমার বেশি ভালো লাগছে, কজ আই ওয়াজ মানে টায়ার্ড লাইক এনিথিং। আগের দিন তো গেছি আঁকাবাঁকা রাস্তা দিয়ে, আবার হচ্ছে সাজেকের রাস্তা আঁকাবাঁকা। এনজয় করতে করতে যাবেন, বুঝবেন না, বাট পরে যখন পরের দিন বুঝবেন ঠেলা কারে বলে, কারণ মাথা টাথা ঘুরাবে, একটু টায়ার্ড লাগবে, শরীর ব্যথা হবে। আফটার অল চাঁদের গাড়ি ম্যান, আপনি একদম মানে টপ নচ সাসপেনশন ফিডব্যাক চাইলে পাবেন না। রাস্তা যতই ভালো হোক, ইটস এ চাঁদের গাড়ি, সো শরীর একটু ব্যথা করবেই, আপা টাপা খায় নিতে দিতে পারে। তো যাই হোক, ওখানে রেস্ট খাইলাম দাইলাম। ওইখানেও হচ্ছে আপনার পার হেড কস্ট খুব বেশি না, 300 ম্যাক্স, 300 থেকে 350 পার হেড। আর তারপরে আমরা গেলাম হচ্ছে আলুটিলা, তারপরে আমরা গেলাম হচ্ছে আর কই গেলাম, একটা ঝুলন্ত ব্রিজ আছে খাগড়াছড়িতে, ওইখানেও যাইতে পারেন। ওইখানে এন্ট্রি ফি 40 টাকা করে। ওই রাঙ্গামাটির যেই ঝুলন্ত ব্রিজটা, ওইটারই একটা রেপ্লিকেটেড একটা ডামি ভার্সন, ছোট। সো ওইটা তো যেতে পারেন, ভালো লাগবে। তারপরে হচ্ছে আলুটিলাতে আমরা সন্ধ্যা হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু ঢুকছি কিন্তু কিছুই দেখতে পারি নাই। এই সো খরচ এই আর কি। আসার টিকিট ওই রকমই 800-900 এরকমই পাবেন। আসার সময় যে বাসটাতে উঠছিলাম, ওইটার নাম হচ্ছে ইকোনো প্লাস। ওইটাতে বুফে ছিল, এবং লিটারেলি বুফে, ভালো বুফে ছিল। ভাত ছিল, তারপরে হচ্ছে ডাল ছিল, চিকেন ছিল, একটা কি জানি একটা ভর্তা ছিল, অনেকগুলো টুকটাক আইটেম নিয়ে লিটারেলি প্রপার বুফে আর কি মনে হয়েছে আমার কাছে। সো ওইটাও করতে পারেন। সো এভাবে করে ট্রিপটা শেষ হয়ে গেল। সো এই আর কি মোটামুটি খরচ। রাস্তাঘাট আপনারা গেলে আমার মনে হয় যে এই সময়টাই যাওয়াটাই বেটার, শীতের আগে দিয়ে। শীতকালেও যেতে পারেন, বাট গরমে যান না, ওদের অফ পিক সিজন থাকে ওই সময়টাতে। গরমে গেলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না, গরমে কষ্ট পাবেন, বাড়িতে পারবেন না। বাট খরচ মোরলেস আপনার এরকমই পড়বে যে সিজনেই যান। অফ পিকে গেলে মনে হোটেলগুলো একটু কম পড়তে পারে। সো এই ঘুরে আসেন, ভালো লাগবে। একবার হলো লাইফে যাওয়া উচিত। আমি ভাবছিলাম ফার্স্টে যে একবারই যাব আর যাব না, বাট আসার পরে খুব মিস করতেছি। আমার মনে হচ্ছে আরেকবার একটু প্রপার প্ল্যান করে যাওয়া উচিত, একটু আগে থেকে টিকিট কেটে, আগে থেকে সব বুক টুক করে গিয়ে আসেন। ইটস এ নাইস প্লেস, ইউ শুড গো। বাংলাদেশে এরকম একটা সুন্দর জায়গা আছে, কেন যাবেন না? গিয়ে আসেন, ইউ উইল লাভ ইট। সো আজকে এই পর্যন্তই। কোনো কোয়ারি থাকলে, কোয়েশ্চেন থাকলে লেট মি নো। আর যদি আপনারা ওইখানে গিয়ে হোটেল কিভাবে ঠিক করবেন, কার কাছে কথা বলবেন, কার সাথে কথা বলবেন, ইফ ইউ নিড এনি কন্ট্যাক্ট অর এনিথিং, let me know in the description box or the comment box. I'll try my best to help you out. See you. Assalamu alaikum.